তারপরেই একটা জোর আর্তনাদ ভেসে এলো ওই বাড়িটার ভিতর থেকে। তোমরা বাছা ধনেরা চলো সবাই, আমাদের এক্ষুনি শঙ্করের বাড়ির দিকে যেতে হবে। ওরা তিনজন যথারীতি শঙ্করের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো। তারপর ওরা যেই দৃশ্য দেখলো তাতে ওদের গায়ের লোম খাড়া খাড়া হয়ে গেল। অবশেষে বৃষ্টির প্রভাবে বানুমারি গ্রাম স্বস্তির নিঃশ্বাস ফেললেও মানুষের মনে ছড়িয়েছে এক অজানা আতঙ্ক। কিছুদিন ধরেই গ্রামের প্রায় বেশ কিছু লোক নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে প্রায় বেশিরভাগ জনের আতখাওয়া দেহ জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে, কিন্তু কোনো জন্তুর অস্তিত্ব মেলেনি এ গ্রামে। সব মিলিয়ে এটা কোনো মানুষ বা কোনো জীবজন্তুর কাজ না, সেটা এই গ্রামের লোকেদের বুঝতে আর বাকি নেই। তাই আতঙ্কের দাপটে সন্ধ্যা হলেই বানুমারি গ্রাম পুরো নির্জন হয়ে পড়ে। গ্রামে ছোট থেকে বড় প্রতিটা লোক নিজেদের ঘরের জানালা দরজা বন্ধ করে দেয় এই আতঙ্কের ভয়। আজ তরুণদার চায়ের দোকানটাও বন্ধ, যেখানে অন্যদিনে এই ভর সন্ধ্যাবেলায় বেশ আড্ডা জমিয়ে বসে যতীন, হারু, অভি ইত্যাদি। এই আতঙ্কের ভয়ে তারাও আজ নিজেকে নিজেদের ঘরে বন্দি করে ফেলেছে। গ্রামে এখন অঝরে বৃষ্টি নেমেছে, তারই সঙ্গে কারুর আগমন ঘটেছে এই বানুমারি গ্রামে। শরীরটা আর একটু ভয়ানক করলে ভালো হতো ক্যারেক্টারটা। দরজা খোলো, দয়া করে দরজাটা খোলো, আমার বড় বিপদ। ও নিশির ডাকে শুনেছিলাম। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। হারান কিছুটা থতমত খেয়ে বলল, কি বলি, এত রাতে কি চাই? আমি সব বলবো, কিন্তু তার আগে দরজাটা খুলে দাও, আমার বড় বিপদ। হারান এই গ্রামের এক চাষি, দিন রাত রোদে জলে চাষ করে খেটে খাওয়া একটা সাধারণ লোক। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষটার ডাক শুনে সে যথারীতি দরজাটা খুলে দেয়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এদিকে আকাশের অবস্থা আরো বেশি শোচনীয় হয়ে উঠেছে। কই কেউ তো নাই, যত সব হইছে বটে। হার বজ্জাতের বজ্জা, এই গ্রামে আতঙ্কে লোকে নিজের বাড়ি থেকে বেরোতে পারছে না, তার উপরে এদের বদমাসি। উফ, আর পারা গেল না। এই বলে হারান যেই না দরজাটা দিতে যাবে, ঠিক তখনই কেউ যেন দূরের ওই ঘন জঙ্গল থেকে ডেকে উঠল হারানকে। আমি এদিকে, ও ও আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। সে কি, কে 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 নিয়ে যাচ্ছে? তুমি কোথায়? আমি এদিকে, এই জঙ্গলে, বাঁচাও। হারান আর বেশি দেরি না করে দৌড়ে যায় ওই জঙ্গলের মধ্যে। আওয়াজটা তো এখান থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউ নাই। হঠাৎ হারান এক জায়গায় কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে যেন একটা মহিলা সাদা কাপড় গায়ে দাঁড়িয়ে হারানের দিকে চেয়ে রয়েছে। কে কে ওখানে? বলি, যেই হও না কেন, আমার সামনে এসো। এরকম করে মেরে দিতে হবে। পরের দিন সকালে তরুণদার চায়ের দোকান। চায়ের দোকানে গভীর আলোচনা সভা বসেছে কাল রাতে ঘটে যাওয়া ঘটনাটাকে নিয়ে। সবার মুখেই চিন্তার ছাপ ফুটে উঠেছে। আলোচনা সভায় উপস্থিত রয়েছে ২-৩ জন ছেলের সাথে এই গ্রামের সবথেকে সম্মানীয় এবং অভিজ্ঞ ব্যক্তি।
কৃষ্ণশঙ্কর চাটুর্যে। চাটুর্যে বাবু এই গ্রামে সবার বড়, লোকে তাকে বেশ সম্মানও করে। চাটুর্যে বাবু এই গ্রামে হাই স্কুল মাস্টার ছিলেন। এখন বয়সের অনুপাতে তাকে রিটায়ারমেন্ট নিতে হয়েছে। এ গ্রামে কোনো সমস্যা হলেই লোকে আগে ছুটে যায় চাটুর্যে বাবুর কাছে। এরকম হয়। এই আশায় যে উনি ঠিক কোনো না কোনো উপায় বের করে তাদের বিপদের হাত থেকে রক্ষা করবেন। আর এমনটা হয়ও বটে। আজ অবধি চাটুর্যে বাবু কোনো মানুষকেই হতাশার দিকে ঠেলে দেননি। যতটা পেরেছেন নিজের অভিজ্ঞতা দিয়ে তাদের সাহায্য করে গেছেন। তবে আজ তিনি নিজেই হতাশ। তার কারণ অনেক চেষ্টা করেও চাটুর্যে বাবু গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাকে কিছুতেই চোখে বের করতে পারছেন না। আলোচনা সভায় চাটুর্যে বাবু একটু নড়ে চড়ে বসলেন, তারপর বলে উঠলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, এতগুলো মানুষকে আগে হতো কেই বা ধরে যখন নিয়ে যাচ্ছে, তোর জবরদস্তি কারোর আর হত্যা শুধু করে দেওয়া ধরে হতো, নিয়ে গেলে তখন এরকম তাও না হয় প্রতিশোধ ভাবা নিত যেত। গ্রামে। কিন্তু তার সাথে তারা খুনও হচ্ছে। এসব ঘটনা দেখে মনে হচ্ছে যেন কেউ নিজের প্রতিশোধের আগুন নেভানোর জন্যে এরম এক এক করে আমাদের গ্রামের মানুষগুলোকে খুন করে যাচ্ছে। আমাদের এই গ্রামে এরম ঘটনাই প্রথম। এর আগে কোনোদিনও এরম ঘটতে আমি তো শুনিনি। চাটুর্যে বাবু, আপনি ভেঙে পড়বেন না। এতকাল তো আপনি আমাদেরকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করে এসেছেন। আপনি শান্ত মাথায় ভাবলে এবারটাও নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা একটা করেই ফেলবেন, এটা আমাদের বিশ্বাস। আরে বাবা, মাথায় কিছু আসলে তবেই না ব্যবস্থাটা হবে। আমার যে মাথাটাই কাজ করা বন্ধ করে দিয়েছে। আমাদের গ্রামটার উপরে কারুর কুদৃষ্টি পড়েছে। না হলে তোমরাই বলো, কত সুন্দর মিলেমিশে আমরা সবাই এ গ্রামে বাস করতাম। কিন্তু এখন বাড়ির বাইরে বেরোতে গেলেও যেন শরীরে আতঙ্কের শিহরণ খেলে যায়। সবই বুঝলাম, তবে কারোর কুদৃষ্টির জন্য এমনটা ঘটে চলবে তা আমি মানতে পারলাম না। অন্তত আপনার মতন লোকের মুখে এই কথাটা সাজে না। আর কি বলি বলো, যা ঘটনা ঘটে চলেছে আমার পুঁথিগত বিদ্যাটাও হার মেনে যাচ্ছে। তাই আর কি এই ধরনের কথা মুখে চলে আসছে। এবার ভূত প্রেত আর কুসংস্কারকে বিশ্বাস করা ছাড়া আর যে কোনো উপায় দেখছি না আমি। ভারী আশ্চর্য লাগছে আজ আপনার মুখে এরম কথা শুনে। অবশ্য এতে আপনারই বা দোষটা কোথায়? আমিও যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমিও এমনটাই বলতাম। যাজ্ঞে যতীন, এসব বাদ দাও, কাজের কথা বলো। দেখি যদি আজ তোমার বুদ্ধিতে কোনো উপায় বের হয়। কি যে বলেন না, আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন, আমি তো কোন ছাই। হাহ, সত্যি বলতে আমার তো রাতের ঘুমটাই উড়ে গেছে। সারা রাত ভয়ে জেগে থাকি, এই হয়তো আমার প্রাণটা গেল। আর এই ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। তা একটা কাজ করলেই তো পারিস। সারা রাত যখন ঘুম হয় না, তাহলে হাতে একটা হ্যারিকেন নিয়ে বাইরে বেরিয়ে একটু সাহস দেখিয়ে খুঁজে বের করতে পারিস যে এই কাজ কে করছে। ঠাট্টা করছিস? হ্যাঁ, আমি কি ইয়ার্কি মারছি বলে তোর মনে হচ্ছে? যতীন, হ্যাঁ চাটুর্যে বাবু, কি হলো? অনিমেষ তোমায় কি কথা না বললো চাইতেই শুনলে? বলা হয়ে যায়। আমি আবার এমন কি বললাম? আরে এই তো বললে যতীনকে। এই মানে আমি তো ওই ইয়ার্কি মেরে একটু যতীনকে রাগাচ্ছিলাম। আরে বাবা, তুমি যেই কথাটা বললে সেটা যদি করা যায় তাহলে হয়তো খুঁজে বের করা যাবে যে এর পিছনে কে আছে। তবে তার জন্যে তোমাদের সাহায্য লাগবে। যতীন আর অনিমেষ অবাক হয়ে একে অপরের দিকে চেয়ে রইল। তারপর চাটুর্যে বাবুর দিকে ফিরে বলল, আমরা আপনার সাথে আছি। এই গ্রামের শান্তির জন্য আমরা সব কিছু করতে রাজি। বেশ, তবে আজ রাতে এই গ্রামের ফাঁকা মাঠের গাছতলায় এসো। ওই জায়গা থেকে আমাদের এই গ্রাম শুরু হচ্ছে।
আমার বিশ্বাস যে এই কাজ করছে সে এই গ্রামের লোক না, তাই সে আজ রাতেও Plan তৈরি এই হয়ে গ্রামে গেল। ওই রাস্তা দিয়েই প্রবেশ করবে, আর তখনই আমরা তাকে হাতে নাতে ধরব। এরপর সবাই চাটুজ্জে বাবুর কথায় একমত হয়ে যে যার বাড়ি চলে গেল। আজ রাতে তারা ওই মানুষটাকে হাতে নাতে ধরবে যে এই গ্রামে একের পর এক খুন করে চলেছে। তোমরা নিজেদের চোখ কান খোলা রেখো, আশেপাশে কাউকে দেখতে পেলেই হাঁক দিয়ে ডাকবে। আমি ওদিক পানে যাচ্ছি, তোমরা দুজন দুদিকে ছড়িয়ে পড়ো। চাটুজ্জে বাবুর কথা মতো অনিমেষ আর যতীন দুজনে দুই প্রান্তে চলে গেল, আর চাটুজ্জে বাবু চলে গেলেন সামনের দিকের রাস্তা ধরে। ওরকম করে তো দেখতে পাওয়া যায় না। বাপরে বাপ, কি পচা গন্ধ! মনে হয় আশেপাশে কিছু মরে পড়ে আছে। বাপরে, পালাই এখান থেকে। কিছুক্ষণ পরে কোনো কিছু না দেখতে পেয়ে অনিমেষ তারা আবারও ওই গাছের তলায় এসে জড়ো হলো। না, কাউকেই তো দেখছি না। একটাও মানুষ এ তল্লাটে আছে বলে মনে হয় না। সবাই ভয়ে যে যার বাড়ির ভেতরে নিজেকে আটকে রেখেছে। তোমরা কোনো কিছুর সন্ধান পেলে? না, আমি তো তেমন কিছুই দেখতে পেলাম না। তুই কাউকে দেখলি নাকি অনিমেষ? ওইটা কাউকে দেখিনি, তবে তবে আমি যখন ওইদিকে জঙ্গলটার রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই কেমন একটা গন্ধ নাকে এসে পৌঁছালো, আর তারপরেই আমি এখানে পালিয়ে এলাম। অনিমেষ, চাটুজ্জে বাবু, ওই ওই দেখুন, ওই বাড়িটার ছাদের মধ্যে কি যেন একটা নড়াচড়া করছে। যতীনের এই কথা শুনে অনিমেষ আর চাটুজ্জে বাবু সঙ্গে সঙ্গে ফিরে তাকালো ওই বাড়িটার ছাদের দিকে। তারপর ওরা দেখল যে সত্যি কি যেন একটা নড়াচড়া করে যাচ্ছে। কেমন যেন মনে হচ্ছে একটা কালো ছায়া ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আরে দূর, কি যে বলিস না রে! যে ওই বাড়িটায় থাকে সে নিশ্চয়ই ছাদে দাঁড়িয়ে গায়ে হাওয়ায় কিছু লাগাচ্ছে। কিছু হয়। ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। হ্যাঁ অনিমেষ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি যতদূর জানি ওই বাড়িটা শঙ্করের বাড়ি। আর এটাও জানি যে যত যাই হোক না কেন শঙ্কর একা এই রাত বিরেতে নিজের ছাদে উঠবে না। এমনি সময় এই রাতের বেলায় সে ছাদে উঠতে ভয় পায়। গ্রামে যা শুরু হয়েছে সেটা শোনার পর তো ছাদে ওঠা দূরের কথা, নিজের বিছানা ছেড়েও নামবে কি না তাতে সন্দেহ আছে। ওরা নিজেদের মধ্যে আলোচনা করছিল, এমন সময় চাটুজ্জে বাবু লক্ষ্য করে দেখল ওই ছাদে থাকা আচ্ছা, মানুষটা হঠাৎ বাড়ির দেওয়াল দিয়ে সোজা হেঁটে জানালা দিয়ে বাড়িটার ভিতরে ঢুকে পড়ল। আর তারপরেই একটা জোর আর্তনাদ ভেসে এলো ওই বাড়িটার ভিতর থেকে। তোমরা বাছা ধনেরা চলো সবাই, আমাদের এক্ষুনি শঙ্করের বাড়ির দিকে যেতে হবে। ওরা তিনজন যথারীতি শঙ্করের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো। তারপর ওরা যেই দৃশ্য দেখলো তাতে ওদের গায়ের লোম খাড়া খাড়া হয়ে গেল। খুবই ভয়ানক। মাটিতে পড়ে আছে শঙ্করের লাশ। সারা শরীরটার খুবই বাজে অবস্থা, মাথাটা আশেপাশে দেখতে পাওয়া গেল না। পরের দিন সকাল, তার সারা শরীরটা যেন বড় বড় নখ দিয়ে কেউ আঁচড়ে দিয়েছে, ঠিক যেন একটা বাঘ এসে তাকে আক্রমণ করেছে।
পরের দিন তার দেহটা গ্রামের কিছু লোকজন মিলে শ্মশানে নিয়ে গেল অন্তিম সৎকারের জন্যে। এর কিছুদিন পর চাটু যে অনিমেষ আর যতীন চায়ের দোকানে বসে তাদের আলোচনা সভা জমিয়েছে কিছুদিন আগে শঙ্করের সাথে ঘটে যাওয়া ঘটনাটাকে নিয়ে। আমার তো শঙ্করের মুখটা চোখের সামনে এখনো ভাসছে। বেচারা তোমার আমার মতো খেটে খাওয়া মানুষ, সাত কুলে কেউই নেই, বিয়ে থাও করেনি, আমাকে বড়ই ভালোবাসতো জানো। তার মাছের ব্যবসা ছিল, বাজারে গেলেই বেছে বেছে ভালো মাছ আমাকে দিত, কোনোদিনও একটা টাকাও চায়নি। আর ওর সাথেই কিনা আমি তো ভাবতেই পারছি না। ভগবান, তুমি একটা উপায় বলো এবার। সত্যি গ্রামে যা শুরু হয়েছে তাতে বেঁচে থাকা একটা লড়াই হয়ে দাঁড়িয়েছে। রোজ রাতে মনে হয় এবারে যেন আমার পালা এলো বলে। রোজ রাতে পরের দিন সকালের সূর্যটা দেখতে পাবো কি না তা নিয়ে চিন্তা হয়। চাটুজ্যেবাবুর মুখে ভগবান শুনে একটা কথা মনে পড়ল। কি কথা শুনি? আমি একজনকে জানি, সে খুবই জ্ঞানী এবং অভিজ্ঞ মানুষ, তন্ত্র সাধনায় একেবারে ওস্তাদ লোক বটে। তাকে বলে গ্রামে এই ঘটে যাওয়া ঘটনার রহস্যের সমাধান যদি করা যায় তাহলে মন্দ হয় না। সে আমাদের পাশের গ্রামেই থাকে, মাঝে মধ্যে এই চায়ের দোকানে তিনি আসেন, কখনো আবার আমাদের সাথে আড্ডাও দেন। চাটুজ্যেবাবু, আপনি যদি বলেন তো কথা বলে দেখতে পারি। আর তো কোনো উপায় দেখছি না, অন্য গ্রামে গিয়ে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যে আমাদের গ্রামে আবার এমন কোনো লোক নেই যে এই তন্ত্র সাধনা নিয়ে চর্চা করে। তবে এই বিপদ থেকে মুক্তি পাবার এর থেকে কোনো অন্য উপায় যে আমি দেখছি না। ঠিক আছে, আমরা সবাই বরং কাল সকালে ওনার কাছে সাহায্যের জন্য যাব। ঠিক আছে, তবে তাই হোক। যথারীতি তারা পরের দিন সকালেই ওই তান্ত্রিকের বাড়িতে গিয়ে হাজির হলো। তারপর তারা সব ঘটনা ওই তান্ত্রিককে খুলে বলল। তারপর উনি বললেন, তোমাদের গ্রামের উপরে একটা নিশির নজর পড়েছে। সে নিজেকে সন্তুষ্ট করার জন্যে তোমাদের গ্রামে একের পর একটা মানুষকে হত্যা করে চলেছে। তাই বিপদ থেকে মুক্তি পাবার উপায়? উপায় তো একটাই। আজ রাতে তোমাদের মধ্যে একজন ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তার অপেক্ষা করবে, আর যেই জায়গাটায় দাঁড়াবে সেই জায়গার আশেপাশে এই ছাইটা ছড়িয়ে দেবে। তারপর ওই শয়তান যেই না ওই গণ্ডি পেরোবে তখনই সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই বলে ওই তান্ত্রিক আমার হাতে ছায়ের একটা ছোট্ট পুটলি দিয়ে দিলেন। তারপর বললেন, এটা মা কালীর পবিত্র ছাই। এ ছাই যে কোনো বদ শক্তির বিনাশ করে। সবার কাছে এ জিনিস পাবে না। অনেক অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। যা, আমি আশীর্বাদ দিলাম, তোর হাতে আজ ওই শয়তান শেষ হবে। সব কিছু দেখে তো অনিমেষ আর চাটুজ্যেবাবু একেবারে চুপ করে গেল। তারপর যথারীতি ওনার কথা অনুযায়ী যতীন রাতের বেলায় তাদের গ্রামের পশ্চিম দিকের ফাঁকা মাঠের সামনে দাঁড়িয়ে ওই শয়তানের অপেক্ষা করতে লাগলো। অনিমেষ আর চাটুজ্যেবাবু পাশের একটা ঝোপের পিছন থেকে দাঁড়িয়ে যতীনের দিকে তাকিয়ে রইল। ওদিকে কিছুক্ষণ পরেই ওই নিশি এসে প্রকট হলো যতীনের সামনে। তারপর সে যেই না যতীনের ওপর আক্রমণ করার জন্য ওই ছাইয়ের গণ্ডি পেরোলো, ঠিক তখনই তার সারা শরীরটা আগুনে পুড়তে শুরু করলো।
আজ সন্ধে থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। দুদিন একটানা গরমের পরে বানুমারি গ্রাম আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে এবারে কারুরই মনে আর কোনো আতঙ্ক নেই, সব আবারও আগের মতো হয়ে গেছে। তবে ওই নিশির অত্যাচারে যেই নিরীহ মানুষদের প্রাণ গেছে, সাবস্ক্রাইব করে দিন। তাদের বলিদানের কথা এই বানুমারি গ্রাম